নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের বিশেষ অনুষ্ঠান পথে প্রান্তরে প্রবীর। আজ পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে আমি প্রবীর বিশ্বাস চলে এসেছি নৈহাটি ফেরিঘাটের সামনে। এখানে আমার সাথে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ব্যক্তিত্ব। আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, কিন্তু তার আগে আমরা যে 6টা বিধানসভা ঘুরে দেখলাম তার একটা ছোট্ট জিস্ট আপনাদের হাতে তুলে দিতে চাই। যে জিস্টটা হচ্ছে যে আমরা সমস্ত জায়গা থেকে যখন মানুষের সাথে কথা বলেছি, বেশ কিছু মানুষ বলেছেন তারা বিজেপির পক্ষে, বেশ কিছু মানুষ বলেছেন তারা তৃণমূলের পক্ষে। লড়াইটা এখানে কিন্তু দ্বিমুখী লড়াই। এখানে লড়াই কিন্তু ত্রিমুখী হচ্ছে না, বামপন্থীরা লড়াইতেই নেই, যেটা আমাদের মনে হয়েছে। আজকে আমাদের সাথে যে অতিথিরা উপস্থিত আছেন, আসুন তাদের সাথে প্রথমে আলাপ করে দিই। দাদা, আপনার নামটা বলবেন, পরিচয়টা দেবেন। কৃষ্ণেন্দু চক্রবর্তী। আচ্ছা, আমি রিটায়ার্ড শিক্ষক একজন। আমি নৈহাটিতেই থাকি। মানে আপনি বিজেপির প্রতিনিধি? আমি বিজেপির প্রতিনিধিত্ব করছি। আচ্ছা, আপনার নাম বলুন। চিরঞ্জীব সিং, যুব মোর্চা ভাইস প্রেসিডেন্ট বিজেপি। আমাদের সাথে আরও দুজন অতিথি আছে, আমি পরিচয় করে নেব। আপনার নাম বলুন। সমিত ঘোষ, আমি তৃণমূলের পক্ষ থেকে এখানে স্থানীয়। আপনার নাম বলুন। অভিজিৎ চ্যাটার্জি, তৃণমূলের পক্ষে। আমরা এখানে 4 জন প্রতিনিধিকে পেয়েছি, 2 জন বিজেপির পক্ষে, 2 জন তৃণমূলের পক্ষে। দুর্ভাগ্যবশত আমরা সিপিআইএমের প্রতিনিধিকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। গতকাল রাত পর্যন্ত তারা আমাদের সাথে জয়েন করবেন বলেছিলেন, কিন্তু আজকে থেকে তারা আর যোগাযোগ করছেন না। তাদের সাথে যোগাযোগ করে আমরা পাইনি, তাই দুর্ভাগ্যজনকভাবে সিপিএমকে আমরা এখানে হাজির করতে পারলাম না। এ দায় আমাদের না, এ দায় এখানকার সিপিএম নেতৃত্বের। যাই হোক, আমরা সরাসরি চলে যাব বিজেপির প্রতিনিধির কাছে। আপনাকে জিজ্ঞাসা করি যে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরছি, তো মানে রাজ্যের বিভিন্ন কেন্দ্র ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ব্যারাকপুর কেন্দ্রে এসে আমরা একটা নতুন সমস্যার মুখোমুখি হয়েছি। সেটা হচ্ছে, মানুষ অনেকেই বলছে, নিরপেক্ষ মানুষ, পার্টির লোক নন, তারা বলছেন যে অর্জুন সিংকে ভোটটা দিয়ে কি হবে, সে তো আবার তৃণমূলে চলে যাবে। কি বলবেন? দেখুন, সব শর্ত থেকে প্রথম আমি বলবো সমস্ত ভিউয়ার্সদের শুভ নববর্ষ। মানুষ বলছে সে প্রশ্নটা স্বাভাবিক, কিন্তু মানুষকে এটাও মনে রাখতে হবে 2019-এ অর্জুন সিংয়ের জেতার পর ওনার নিত্য প্রতিদিন যেরকম আমরা ওষুধ খাই সকাল দুপুর রাত্রি, সেরকমই ওনার বাড়ির ওপরে সকাল দুপুর রাত্রির সবসময় বোমা পড়তো। মানুষ এটাও দেখেছে, মানুষ দেখেছে যারা বিজেপি করে তাদের ওপরে কত অত্যাচার হয়েছে। তো সেটা তো মানুষ বিচার করবে, সেটাও তো মাথায় রেখে বিচার করবে। না, একদম ঠিক। তাহলে কি বলবো, 2019-এর নির্বাচনে বিজেপির টিকিটে জেতার পর অর্জুন সিং ভয় পেয়ে তৃণমূলে গিয়েছিলেন? ভয় পেয়ে না, যখন উনি তৃণমূল জয়েন করলেন তারপর থেকে বিজেপির ওপরে অত্যাচারও কমেছে, সেটাও মানুষ দেখেছে। মানে আপনি বলছেন উনি ভয় পেয়ে যাননি, আদর্শগত দিক থেকে? আদর্শগত বিজেপির কার্যকর্তাদের বাঁচাবার জন্য উনি গেছেন। আচ্ছা, বিজেপির কার্যকর্তাদের বাঁচানোর জন্য তৃণমূলে গেছেন। তার মানে আমি তৃণমূলের প্রতিনিধির কাছে চলে যাব। উনি বলছেন যে বিজেপির কার্যকর্তাদের বা যারা বিজেপি দলটা করেন এরকম কর্মীদের বাঁচাতে উনি তৃণমূলে গিয়েছিলেন। তার মানে আপনাদের দলে থাকলে বিজেপি কর্মীরা মানে সুস্থ থাকেন, সবল থাকেন, এটা বলছেন কি উনি? না, আমি প্রথমেই আমার বিজেপির বন্ধুকে ধন্যবাদ জানাবো যে বিজেপির বন্ধু প্রথমেই বললেন যে 2019-এর পরে বোমাবাজি হয়েছিল। অর্থাৎ উনি স্বীকার করলেন যে অর্জুন সিং সাংসদ হওয়ার পরে এই এলাকায়, এই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে যে চরম বোমাবাজির শিকার সাধারণ মানুষকে হতে হয়েছিল, সেটা বিজেপির একজন কার্যকর্তা হিসেবে উনি স্বীকার করে নিলেন। কিন্তু এবং এবারের যে নির্বাচন, আমাদের পরিষ্কার কথা, যে কথা পার্থভৌমিক বারবার করে বলছেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে গুন্ডারাজ নয়, শান্তি চাই। আমরা আর বোমাবাজি চাই না, আমরা আর গুন্ডারাজ চাই না, আমরা শান্তি চাইছি। এবার আপনার যে প্রশ্ন, আপনি যেটা পরিষ্কার করে বলছেন, আচ্ছা এই কথাটা 10ই মার্চ দুপুর 3টে অবধি মনে হলো না যে আমি এখানে আসছি, এই দলটায় আমি থাকছি? তখন অবধি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মঞ্চ শেয়ার করছেন। তার কিছুদিন আগে অবধি তিনি জনগর্জন সভার প্রস্তুতি সভা নিচ্ছেন। যেই মুহূর্তে উনি টিকিটটা পেলেন না, তখন ওনার মনে হলো তিনি বিজেপি কর্মীদেরকে বাঁচানোর জন্য। আসলে উনি বিজেপি কর্মীদেরও নন, উনি নরেন্দ্র মোদীরও নন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়েরও কোনো দিন ছিলেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ছিলেন না। উনি নিজেকে ভালোবাসেন। আমার যে বিজেপির বন্ধু এখানে বসে আছেন, যিনি অর্জুন সিংয়ের হয়ে হয়তো ভোট করাচ্ছেন, অর্জুন সিং যদি হেরে যান বা অর্জুন সিং যদি জিতেও যান, হোয়াট এভার ইট মে বি, মানুষ যেটা ডিসিশন নেবে, অর্জুন সিং দিল্লি চলে যাবেন, ওনারকে অর্জুন সিং আর দ্বিতীয়বার দেখবেন। আমি আপনার কাছে আসবো। আমাদের সাথে আরও একজন বিজেপির প্রতিনিধি আছেন। দাদা, আপনি শিক্ষক মানুষ, আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি
যে অর্জুন সিং কি শুধু টিকিটের জন্য কখনো তৃণমূল কখনো বিজেপি করছেন? না, আমার প্রথম প্রশ্ন, আমি সবাইকে আজকে শুভ নববর্ষ জানাই বাংলার। তৃণমূলের বন্ধুরা যারা আছেন এবং আরও যারা দর্শক রয়েছেন, প্রথমেই বাংলার নববর্ষের শুভেচ্ছা এবং বড়মার আশীর্বাদ নিয়েই আমি বলছি যে দেখুন, দলবদলটা আইনত সিদ্ধ না সিদ্ধ নয় এটা দেখতে হবে। একজন যদি কোনো দল থেকে কোনো দলে যায়, এটা কি বেআইনি? একটা প্রশ্ন আপনাকে করি, এটা বেআইনি নয় আমরা জানি, কিন্তু এটা আদর্শগত দিক থেকে কতটা সঠিক? আদর্শ বলতে আপনি যেটা বোঝান, আমাদের গণতন্ত্রের পক্ষে মেন আদর্শ জনগণের সেবা করা। সেই জনগণের সেবাটা ঠিকমতো কারুর দ্বারা হচ্ছে কিনা, কোনো দলের দ্বারা হচ্ছে কিনা, বা যে নেতৃত্ব যে দলের রয়েছে তাদের দ্বারা সেটা প্রভাবিত হচ্ছে কিনা, কাজটা হচ্ছে কিনা, সেটা দেখতে হবে। তাহলে মাস্টারমশাই কখনো গডসে কখনো গান্ধী, আবার কখনো গান্ধী কখনো গডসে, এটা কি ঠিক? এটা হচ্ছে দেখুন, আদর্শগত ব্যাপারে গান্ধীজি আদর্শ, গডসের আদর্শ, এই নিয়ে যদি তুলনামূলক আলোচনা করতে হয় তাহলে এটা একটা বিস্তৃত পরিসর রাখতে হবে। সেই সময় যে ভারতবর্ষের অবস্থা ছিল, অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল যেটা ধর্মের ভিত্তিতে, সেই ধর্মের ভিত্তিতে দুটো বক্তব্য ছিল, একটা গডসের ছিল আর একটা গান্ধীজির ছিল। কেউ কেউ গান্ধীজিকে জাতির জনক হিসেবে মেনে নিয়েছে, কেউ কেউ গডসেকে বলিদানও দিয়েছে। কিন্তু গডসের আপনি 1.5 ঘন্টা ধরে যে আদালতের সামনে যে স্বীকারোক্তি সে দিয়েছে যে কেন সে এই কাজটা করেছিল, তাহলে সেই বক্তব্য যদি সবার সামনে আনতে হয় তাহলে একটা লম্বা পরিসর দরকার। সেই সময় ভারতবর্ষ যদি ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে থাকে, তাহলে কেন তারা সেই ধর্মের ভিত্তিতে গান্ধীজি সেটাকে করতে দিলেন? সেটা করা উচিত ছিল না। তাহলে এই যে ক্যালকাটা কিলিংস, অত বড় জিনিস আমাদের দেশের মধ্যে হয়ে গেল, এত হিন্দুও মরতো না, এত মুসলমানও মরতো না, নোয়াখালীর এত বড় হত্যাকাণ্ড হতো না। তাই আমার কথা হচ্ছে যে রাজনীতি করতে গেলে ধর্ম সবাইকার, সবাই ধর্ম আলাদা, প্রত্যেক ধর্ম আমাদের কাছে নিজস্ব। সনাতনীরা একটা কথাই বলে যে সমস্ত ধর্মের আধার হচ্ছে হিন্দু ধর্ম। বিবেকানন্দ যখন চিকাগো শহরে বক্তৃতা দিয়েছিলেন, তিনি বলেছেন সব ধর্মের আধারকে আমরা গ্রহণ করি, আমরা হচ্ছে নিপীড়িত নিগৃহীতদের আশ্রয় দিই। তাই বাংলাদেশ থেকে যখন মানুষরা চলে আসে, ভারতবর্ষ ভাগ হওয়ার পর বাংলাদেশ থেকে যখন মানুষ চলে আসে ধর্মের ভিত্তিতে, তখন কিন্তু এই পশ্চিমবঙ্গ, সেই ভারতবর্ষ, শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ তাদের স্থান দিয়েছিল। তাই কথা হচ্ছে কাজটা কি, ইতিহাস মনে রাখবে। শ্যামাপ্রসাদ মুখার্জি এই কলকাতাকে আমাদের কখনোই বাংলাদেশের অন্তর্ভুক্ত হতে দেননি। এইটা হচ্ছে কাজ, এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বিজেপি করেন, বিজেপি জনসংঘ করতেন, বিজেপি করেন, সব ঠিক আছে, কিন্তু তার কাজটা লিখে গেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার ইতিহাস লিখে গেছেন, এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক হিস্ট্রি পড়ানো হবে। এই যে ইসলাম বিরোধী বলা হয়, ইসলামিক হিস্ট্রি পড়ানো হবে, সেটা পর্যন্ত তিনি ঠিক করে গেছেন। এবং কারিগরি বিদ্যা, বুনিয়াদী শিক্ষা, সেইগুলো প্রচলন করেছিলেন। শ্যামাপ্রসাদ বাবু তো মুসলিম লীগের মন্ত্রিসভার একজন মন্ত্রীও ছিলেন, এটাও তো অস্বীকার করা যায় না, এটা অস্বীকার করা যায় না। তাহলে সাম্প্রদায়িক বলা হবে কেন? তাই আমার কথা হচ্ছে কাজটা কোনো নেতা কোনো দলের হয়ে কি করছে সেটা জনগণমুখী হচ্ছে কিনা, সেটা যদি জনগণমুখী হয় তবে সেই কাজের পরিস্ফুরণ রয়ে থাকবে এবং সেই জননেতা হয়ে থাকবে। তাকে কোনো দিন আলাদা দলের বলে চিহ্নিত করা যাবে না। ধন্যবাদ মাস্টারমশাই। আমাদের সাথে আরও একজন বিজেপির তৃণমূলের প্রতিনিধি আছেন, উনি বলছেন বিজেপি আদৌ সাম্প্রদায়িক দল নয়। কি বলবেন আপনি? আমি সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক দল নয় সেটার বলার আগে আমি আপনাকে বলে দিই মাস্টারমশাইয়ের জন্য যে মেহবুবা মুফতি যে কাশ্মীরি পণ্ডিতদের লিটারেরি খুন করেছিল, আপনারা সবাই জানেন, বীভৎস গণহত্যা হয়েছিল, মাস কিলিং হয়েছিল। তো সে সময় সে মেহবুবা মুফতির সাথে সমর্থন করেছিল বিজেপি সরকার চালানোর জন্য, এটা আমরা সবাই দেখেছি। যদি সাম্প্রদায়িক দল না হয় তাহলে কি করে শুভেন্দু অধিকারীর মতো নেতা, সে পরিষ্কার বলে উত্তরপ্রদেশে যেভাবে যোগী আদিত্যনাথ মুসলমানদের প্রতি ট্রিট করছে, আমরাও বাংলাতে এসে সেই বিশেষ সম্প্রদায়ের মানুষকে উচিত শিক্ষা দেব। সে কি করে শুভেন্দু অধিকারী সব জায়গায় বলে বেড়ায় সব হিন্দু ভোট আমরা দখল করে নিয়েছি, তাহলে সাম্প্রদায়িক দল নয় সেটা তাদের স্বীকার করতে হবে। আজকে দেখুন, আপনি নিজেই কিছুক্ষণ আগে বললেন, আমরা তো নিজেরাই দেখেছি যে একটা সময় বিজেপি মূল, মানে এখনও পর্যন্ত বিজেপির মূল ইস্যু হচ্ছে হিন্দুত্ব। সেই হিন্দুত্বের ওপর বিজেপিকে একবার বললো না যদি সাম্প্রদায়িক দল না হয়, তাহলে একবার বলুন ভগবান শ্রী রামের নাম বা রাম মন্দির ইস্যুকে বাদ দিয়ে বিজেপিকে ভোটে লড়তে, একবার বলুন কি হয়েছে। রাম মন্দির করেছে, রাম মন্দির গড়ার যদি ক্রেডিট বিজেপির হয়, আমি বলবো সেটা উমা ভারতীর ক্রেডিট, সেটা রাম মন্দির যশবন্ত সিনহার ক্রেডিট, লালকৃষ্ণ আদবানির ক্রেডিট, সেটা ক্রেডিট কখনোই নরেন্দ্র মোদীদের নয়। তার আমি আপনি নরেন্দ্র মোদীর বিজেপি আর লালকৃষ্ণ আদবানির বিজেপিকে আলাদা করতে চাইছেন? অবভিয়াসলি এটা প্রমাণিত সত্য।
এটা প্রমাণিত সত্য। কোন বিজেপি বেশি ভালো? আমি বিজেপি দলটা দুটোই এক কথা। আমি জ্যোতিবাবুর একটা কথাকে ভীষণভাবে মানি। জ্যোতিবাবু বলেছিলেন অসভ্য বর্বর দল, এবং জ্যোতিবাবু অটল বিহারী বাজপেয়ী সম্বন্ধে বলতে গিয়ে বলেছিল রাইট পারসন ইন আ রং পলিটিক্স। আমি অটল বিহারী বাজপেয়ীজির প্রতি শ্রদ্ধা করি, আমাদের নেত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা রাখে, এবং অটল বিহারী বাজপেয়ী বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন তুমি আগে রাজধর্ম পালন করো। তিনি রাজধর্ম মোটেও পালন করছেন না, এবং তিনি সম্পূর্ণভাবে মিথ্যে ভাওতা জুমলাবাজি করে এত বছর মানুষের মানুষ বোকা বানাচ্ছেন। আমরা আসবো, আমাদের কাছে বিজেপির প্রতিনিধি আছে। এখান থেকে তো অর্জুন সিং প্রার্থী হয়েছেন। অর্জুন সিংকে মানুষ ভোট দেবে কোন 3টে কারণে? অর্জুন সিংকে ভোট দিবেন কেন কি, যে বর্তমান ভারত সরকার যে বিকাশ করার নীতি, তার ভিত্তিতে। মানে এটা তো একটা কারণ, বিকাশের নীতি। মানে হ্যাঁ, বিকাশ আর বলতে আপনি কি কি ব্যারাকপুরে উনি যে বলছেন কি 2019-এর পর নাকি বোমাবাজি হ্যানতে, তো 2019-এর পর বোমাবাজিটা কার ওপরে হয়েছিল? না, 2021-এর পর প্রশ্নটা বোমাবাজিটা অন্য কার ওপরে হয়েছিল? আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমি বলছি যে বিজেপিকে মানুষ ভোট দেবে তার 3টে কারণ বলুন। বিজেপিকে যে মানুষ ভোট দেবে তার 3টে কারণ বলুন। কি বিকাশের ওপরে, স্বাস্থ্য নিয়ে, আপনার শিক্ষা পাওয়ার জন্যে। শিক্ষা পাওয়ার জন্য গত 10 বছরে ভারতবর্ষে কটা শিক্ষালয় হয়েছে? হ্যাঁ, 300-র ওপরে মেডিকেল কলেজ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। আর কল্যাণী এইমস হয়েছে। না, কল্যাণী এমস এই বিজেপির ক্রেডিট না, অন্তত এটা বলবেন না। বললেন এই বিজেপি ক্রেডিট না। একটা কথা বলুন, যখন এই এইমসটা ঘোষণা হয়েছিল তখন যে বাজেটটা ছিল, আর মোদি সরকার যখন এই শুরু করলো কাজটা, তখন বাজেট কি ছিল জিজ্ঞেস করবেন? তার 10 গুণ বেশি। তাও কিন্তু শুধু কাগজে ছিল, কল্যাণী এইমস কাগজে ছিল। আজকে আপনি চোখে দেখতে পাচ্ছেন, মানুষ চিকিৎসা করাতে পারছে। একটা কথা বলবো, আমি আসবো আপনার কাছে। এখানে আমি না, 1 মিনিট বলছি। আজকে নয়াটি জেনারেল হসপিটালে কোথায় দাঁড়িয়ে আছে? 1 মিনিট, আমি আসছি আপনার কাছে। আমি 3টে কারণ জানতে চেয়েছিলাম বিজেপির প্রতিনিধির কাছে, যে 3টে কারণ এমন বলুন যার কারণে মানুষ বিজেপিকে ভোট দেবে। উনি একটা বিকাশ বলেছেন, আর একটা বলেছেন স্বাস্থ্যের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। হ্যাঁ, আজকে ব্যারাকপুরের যে শিল্পাঞ্চল, যেটা না, ভারতবর্ষে গত 10 বছরে বৃহৎ শিল্প বলতে কি হয়েছে? মোবাইল ইনফ্রাস্ট্রাকচারে আজ 2014-র আগে, আমি ইন্ডাস্ট্রির কথা বলছি, ইনফ্রাস্ট্রাকচার। আরে তো মোবাইল যে ম্যানুফ্যাকচারিং, সেটা 2014-র আগে 1.5 বিলিয়ন শুধু ভারতে তৈরি হতো এই ইয়েতে, আর বাইরে থেকে আনানো হতো 3.5 মিলিয়ন। ঠিক কথাই, কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান আর একটা শ্রমনিবিড় শিল্পে কর্মসংস্থান তো তফাৎ আছে। তো ইন্ডাস্ট্রি তো আসছে, সেটাও তো ইন্ডাস্ট্রি না, আমাদের এখানে জুট ইন্ডাস্ট্রিটা খুব ইন্ডাস্ট্রি নিয়ে তো আজকে তো এই না, আজকে 1 মিনিট শুনুন। আমি জুট ইন্ডাস্ট্রি আমাদের দেশের মানে মধ্যে একটা জায়গা ছিল পশ্চিমবঙ্গের, বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। সেই জুট ইন্ডাস্ট্রি ঢুকছে, কি বলবেন? জুট ইন্ডাস্ট্রির জন্য 2014-র পর যখন মোদি সরকার আসলেন, তখন উনি একটা ডিসিশন নিলেন, বললেন কি যে খাদ্য সামগ্রী সেটা জুট ব্যাগেই প্যাক হবে। সেটা আগেও ছিল, রাজীব গান্ধীর আমলের থেকে ছিল। রাজীব গান্ধীর আমলে ছিল, কিন্তু সেটা বাস্তবায়িত শুধু ওই আপনার কথায় ছিল। আচ্ছা, উনি বলছেন যে রাজীব গান্ধীর আমলে যে কথা ছিল সেটা কথা ছিল, নরেন্দ্র মোদীর আমলে যা হয়েছে সেটা বাস্তবায়ন হয়েছে। কি বলবেন আপনি? না, আমার সব থেকে অবাক লাগছে উনি বোধহয় ভুলে গেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে, নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে তৎকালীন সম্ভবত বস্ত্রমন্ত্রী বা জুট টেক্সটাইল মন্ত্রী ছিলেন পীযূষ গোয়েল, আমি যদি খুব ভুল না হই। তিনি সেই সময় পীযূষ গোয়েলের ওপর রাগ করেই তো বিজেপিটা ছাড়লেন, বললেন জুট শ্রমিকদের স্বার্থ সিদ্ধি হচ্ছে না, আমি জুট শ্রমিকদের স্বার্থর জন্য কাজ করছি, তাই আমি বিজেপিটা ছাড়ছি। তা আজকে কি সেই সমস্যা মিটে গেছে? যে উনি কি আজকে ওই সমস্যাটা মিটিয়ে ফেলেছেন? নরেন্দ্র মোদীকে সেই সমস্যা মিটিয়ে ফেলেছে? সমস্ত জুট কারখানা কি খুলে গেছে যে উনি আবার বিজেপিতে গেলেন? আসলে আমি আবারও বলছি, আমি এখানে অনেকক্ষণ ধরে শুনলাম, আমি এখানে শ্যামাপ্রসাদের ইতিহাস শুনলাম, আমি এখানে জুট টেক্সটাইল, মোবাইল টেক্সটাইল ইত্যাদি অনেক কিছু মোবাইল ইন্ডাস্ট্রি শুনলাম, কিন্তু মূল যে বিষয়টা আমরা হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এখানকার মজদুরদের সমস্যা, আমাদের এখানকার চটকল শ্রমিকদের সমস্যা। আমাদের এখানে উনি বলছেন যে বোমাবাজি হয়নি, এটা কে বলবে? 2019-এর পরে মানুষ এখানে বেরোতে পারতো না,
এই নির্বাচনে যদি কোনো ইস্যু থাকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অন্তত, সেই ইস্যু একটাই, ওয়ান পয়েন্ট এজেন্ডা, সেটা হচ্ছে ব্যারাকপুরের গুন্ডারাজকে শেষ করা। ব্যারাকপুর শুনলেই, এই যে ব্যারাকপুর মানেই একটা মানুষের আতঙ্ক, ভাটপাড়া শুনলেই মানুষের আতঙ্ক। আপনি হাওড়া থেকে এসছেন, আপনাকেও যদি বলি ভাটপাড়া, দেখবেন আপনার পাড়া প্রতিবেশী বলবে ও বাবা ভাটপাড়া যাচ্ছ। এই যে ভাটপাড়া একটা সময় ছিল কি ন্যায়শাস্ত্রের জন্য বিখ্যাত। সেখানে মানুষ, সংস্কৃত পণ্ডিতরা সারা ভারতবর্ষ থেকে আসতেন। শ্রীজীব ন্যায়তীর্থর মতো মানুষের নাম ছিল ভাটপাড়ার জন্য। আজকে ভাটপাড়া কিসের জন্য বিখ্যাত? আজকে ভাটপাড়া হচ্ছে অস্ত্রশস্ত্রের জন্য বিখ্যাত। অর্থাৎ যেটা ছিল ন্যায়শাস্ত্রের জন্য বিখ্যাত, সেটা আজকে হয়েছে অস্ত্রশস্ত্রের জন্য বিখ্যাত। এই অধঃপতনের জন্য দায়ী কে, কোন মানুষটা? সে আজকে আবার এসছে ভোট চাইতে। আমি আসবো আপনার কাছে আবার। দেখুন, উনি বলছেন যে এখানে বিকাশ চাইছেন, ওনারা শিল্পায়ন চাইছেন, খুব ভালো কথা। এখানে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ ভৌমিক, যিনি একজন নাট্য ব্যক্তিত্ব এবং শিল্প সংস্কৃতি মনস্ক মানুষ। উল্টো দিকে আমরা অর্জুন সিংকে জানি তিনি বাহুবলী নেতা। এই কম্প্যারিজনটা আপনি কি করে দেখেন? দেখুন, আপনিই তো করে দিলেন। একটা নেতা, তাকে আগে ঠিক বাহুবলী তো কুস্তির আখড়ায় থাকবে, সে রাজনীতিতে কি করবে? বাহুবলী তো বামসারের কাজ করবে, সে রাজনীতিতে কি করবে? আমার খুব খারাপ লাগে, মানে ভীষণ আক্ষেপের বিষয়। তিনি আমারও এমপি, খুব দুর্ভাগ্য হলেও আমারও এমপি, কিন্তু বিষয় হলো তাকে সংবাদ কোনো চ্যানেলে তাকে ইন্টারভিউ যখন করে, তাকে সঞ্চালক প্রশ্ন করে আপনি মেশিন না মেশিনারি, কোনটার প্রতি আপনি বেশি ভরসা করেন? তাকে প্রশ্ন করে আপনি বন্দুক চালাতে পারেন? আমার মনে হচ্ছিল, বিশ্বাস করুন, যে উনি এমপি নাকি কোনো ওই কী জানো গৌরী বাড়ির খুব বড় মস্তান ছিল, ওরম কি ওই কংগ্রেসি আমলে, তিনি বোঝা যাচ্ছিল না একটা এমপিকে এরম প্রশ্ন করে নাকি। মানে তার রেপুটেশনটা তিনি কোন জায়গায় নিয়ে গিয়েছেন দেখুন। আজকে ভাটপাড়ার মতন জায়গা, আমার আগে যে আমার পলিটিক্যাল কলিগ সমীর ঘোষ বলছিল, আজকে সত্যি কথা ভাটপাড়া সম্বন্ধে মানুষের এত নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, আমার তো খুব খারাপ লাগছে যে উনি একদিন যখন আমাদের দলেও ছিলেন তখনও পর্যন্ত এটা করতে পারেননি। কারণ আমরা জানি, মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে বোতলের দৈত্যটাকে বোতলবন্দি করে রেখে থাকতে হবে। বিজেপি তাকে বোতল থেকে খুলে দিল, তিনি তেলিনি পাড়ায় দাঙ্গা করছে। এই 5 বছরে আমি আমার রাজনৈতিক, আমার যে অপোজিশন ভাই বসেছেন, আমি তাকে বলছি যে প্রতি বছর এমপি 5 কোটি টাকা এমপি ল্যাডের টাকা পায়। তার মানে তার হিসাবে 5-25 কোটি টাকা পাওয়া হয়েছিল। তিনি ব্যারাকপুরের কোন কাজটা তিনি তার এমপি ল্যাডের টাকায় করেছেন একটু বলুন। আসবো আমি। প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে জানতে যাওয়া হচ্ছে যে 25 কোটি টাকা যে টাকাটা পাওয়া গিয়েছে গত 5 বছরে এমপি ল্যাডে, সেই টাকায় নাকি কোনো কাজ হয়নি, কি বলবেন? না, আমি প্রথমে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে এটা শেষে আসছি। আমার প্রথম প্রশ্ন ছিল যে জনগণের সেবা করার জন্যে নেতা এবং তার জন্যে পার্টি জনগণের হিতকল্পে। এবার আপনি বলেছিলেন যে কোন 3টে কাজের জন্যে যে আমাদের এই দলকে ভোট দেবে। তো আমাদের যখন করোনা হয়, সেই করোনার সময় বিনা পয়সায় ভ্যাকসিন মোদিজি সবাইকে দিয়েছেন। একটা কথা বলি মাস্টারমশাই, এখন পর্যন্ত না আপনার কথার প্রেক্ষিতে উঠছে এই কথাটা যে এখন পর্যন্ত ভারতবর্ষে যত রকম মহামারী হয়েছে তার ভ্যাকসিন কিন্তু সকলেই বিনা পয়সায় দিয়েছে, সে কংগ্রেস গভর্নমেন্ট থাক, অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট থাক বা মোদি গভর্নমেন্ট থাক। এটা নাথিং নিউ, নতুন কিছু না। আচ্ছা ঠিক আছে, নাথিং নিউ, কিন্তু এক্সিকিউশন, আমার কাছে মেটেরিয়ালস আছে কিন্তু আমার কোনো এক্সিকিউশন হয়নি। তাহলে এক্সিকিউশন সঠিকভাবে করেছে, এরও একটা দখলদারি তার পাওয়া উচিত এবং প্রত্যেককে সঠিকভাবে সুন্দরভাবে বন্টন করা হয়েছে। আজও পর্যন্ত 5 বছরের জন্যে রেশনের চাল ফ্রি, সমস্ত কিছু গরিব মানুষদের জন্য খাওয়া। কারণ 80 কোটি মানুষ গরিব আছে ভারতবর্ষে। আমাদের গরিবের লাইনটা আস্তে আস্তে অনেক ইনক্রিজ করছে, সেটা মোদিজি চেষ্টা করছেন তার ইনফ্রাস্ট্রাকচার। মাস্টারমশাই, যেহেতু আপনি মাস্টারমশাই, আমার খুব জানতে ইচ্ছে করছে, ভারত 5ম অর্থনৈতিক শক্তিশালী দেশ, সে দেশে 80 কোটি মানুষকে যদি বিনা পয়সায় রেশন দিতে হয়, তাহলে কিসের অর্থনীতির বিকাশ ঘটলো? আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, আমাদের একটা গণতন্ত্রের রাইটস আছে, সংবিধানের রাইটস আছে যে গরিব দুঃখীকে পভার্টির নিচে থেকে তুলে আনতে হবে। আমরা গরিব দুঃখীকে পভার্টির নিচে থেকে তুলে আনার চেষ্টা করছি, কিন্তু এখনও যারা পভার্টির নিচে রয়ে গেছে তাদের খাদ্যদ্রব্য পৌঁছে দিতে হবে। আপনি নিশ্চয়ই বিভিন্ন গ্রামগঞ্জ দেখেছেন যেখানে এখনও পর্যন্ত মোদিজি নলের দ্বারা জল পৌঁছে দিচ্ছেন, সেখানকার মানুষরা তৃপ্ত হচ্ছে, সব ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, সেইগুলো দেখছেন। তা সেই উদ্দেশ্য নিয়ে বলছি যে একদিনে একটা কাজ এত বড় ভারতবর্ষের করা সম্ভব নয়। মানে আপনি বলতে চাইছেন মাস্টারমশাই যে 140
40 কোটি ভারতবর্ষের মধ্যে 80 কোটি ভারতবাসী এখনো গরিব। এটা কি কোনো বিকাশের লক্ষণ? আপনি আমাকে যদি এই প্রশ্ন কথা বলেন, আমি ডিপ্লোম্যাটিক উত্তর দেবো। আমি ডিপ্লোম্যাটিক উত্তর এই কারণে দেবো, যেহেতু স্ট্যাটিস্টিক্সটা আমার সামনে নেই, তাহলে আমি স্ট্যাটিস্টিক্সটা করে বলে দিতে পারতাম যে এই ধরনের বিকাশ আমাদের হয়েছে। কিন্তু এটা তো আপনাকে স্বীকার করতেই হবে যে প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছেছে, সেটা একটা গরিবী হটাওয়ের দিকে একটা বড় জিনিস। প্রত্যেকের গ্রামেগঞ্জে বিদ্যুৎ পৌঁছেছে, গ্রামেগঞ্জে খাদ্যদ্রব্য পৌঁছেছে, ইনফ্রাস্ট্রাকচারে আজকে বড় বড় লেনগুলো তৈরি হচ্ছে, সেখানে অনেক কাজের সংস্থান হচ্ছে। এছাড়া যে বন্দর আছে, হাব আছে, পোর্টগুলো আছে, সেগুলোকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, সেখানেও অনেক চাকরির জেনারেশন হবে। এবার আমি শেষ করিনি, অভিজিৎ বলবে তুই। আমি এইগুলো চলছে। তা এই যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, এই ডেভেলপমেন্টগুলো আগামী দিনের বিকশিত ভারতের জন্য করা হচ্ছে। মোদিজি বলছে এটা তো শুধু ট্রেলার, পিকচার আবি বাকি হ্যায়। 10 বছর যদি ধরে আমরা ট্রেলারই দেখি, পিকচার দেখতে দেখতে কি আরো 100 বছর কাটাতে হবে? আপনি একটা চিন্তা করুন তো, আজকে ভারতবর্ষ স্বাধীনতার 75 বছরে ডেভেলপমেন্ট ভারতবর্ষের কি হয়েছে আর এখন ডেভেলপমেন্ট কি হচ্ছে। একটু আপনাকে মনে করিয়ে দিই, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন সূঁচও তৈরি হতো না, এখন কিন্তু আমরা মহাকাশযান তৈরি করছি। মহাকাশযান তৈরি করছি আমরা, চন্দ্রযানের মাধ্যমে আমরা, যেটা চন্দ্রযান 3 আমরা পৌঁছে। এটা তো শুধু এই 10 বছরে হয়নি, বিগত 70 বছরেও অনেক কাজ হয়েছে। বিগত 70 বছরে কাজ হয়েছে, কিন্তু এবছরে যে কাজটা হয়েছে সেটা আগে কখনো দক্ষিণ মেরুতে আগে কখনো হয়নি। আপনার কাছে উনি বলছেন যে বিগত 70 বছরে কিছু কাজ হয়েছে, কিন্তু এই যে 10 বছরে যা কাজ হয়েছে সেটা বিগত 70 বছরকেও ছাপিয়ে গেছে। কি বলবেন? না না, ঠিকই বলেছেন। যেভাবে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ করা হয়েছে, যেভাবে প্রত্যেকটি মানে আমাদের যেগুলো গর্বের প্রতিষ্ঠান, সেইগুলোকে যেভাবে আদানি বা আম্বানির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, এরকম সত্যি এর আগে 70 বছরে হয়নি। আর সব থেকে বড় কথা, গত 70 বছরে যেটা হয়নি সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্ট্রাল এজেন্সিসকে, সিবিআই, ইডি, এনআইএ, আইটি, প্রত্যেকটা সেন্ট্রাল এজেন্সিসকে নিজের করে ব্যবহার করা। ব্যবহার তো সব রাজনৈতিক দলই করেছে কোথাও না কোথাও, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু মজাটা কোথায় হয়েছে, যে মুহূর্তে পর্যন্ত অজিত পাওয়ার এনসিপিতে, সেই মুহূর্ত পর্যন্ত অজিত পাওয়ার চোর, তার বাড়িতে ইডি যায়। মানে আপনি সেই ওয়াশিং মেশিন তত্ত্বেই থাকছেন। আমি আসছি আপনার কাছে। উনি বলছেন বিজেপিতে গেলে সব ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। কি বলবেন? আমি একটা প্রশ্ন, মাস্টারমশাই বললেন ভ্যাকসিনের যে কথাটা আপনি বললেন, কি রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী সবাই ভ্যাকসিন ফ্রিতে দিয়েছে, হ্যাঁ দিয়েছে, কিন্তু সেই ভ্যাকসিনগুলো কোথা থেকে আসতো? বাইরে থেকে আসতো। আজকে করোনা ভ্যাকসিন কোথায় তৈরি হয়েছে? ভারতে তৈরি হয়েছে, ভারত থেকে বাইরে গেছে। অন্য অন্য দেশ ভারতের ভ্যাকসিন নিয়েছে। তো তফাৎ তো এখানে দেখতে পাচ্ছেন, যেটা 80 কোটি লোকের যে আপনি রেশনের ব্যবস্থা বললেন, করোনার সময় সমস্ত ইন্ডাস্ট্রি বন্ধ, মানুষের কোমর ভেঙে গেছিল। কেন? সেই ইনফ্রাস্ট্রাকচার ছিল না। মোদী সরকার করছে, আস্তে আস্তে করছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে। তার নিরিখে যখন ওনাদের কোমর ভেঙে গেছে, তো একবারে যখন দিচ্ছি, যতদিন আমরা পারবো দিব, যেহেতু ওনারা যখন ভালো হয়ে গেছেন, আরও একটু ভালো হয়ে যান, ততদিন পর্যন্ত আমরা দিব। আমরা বলছি না ওরা গরিব। খুব ভালো কথা বলছেন আপনি, যতদিন সম্ভব হবে আপনারা দেবেন, কিন্তু আমি কথা আসছি, আপনারা বলছেন যতদিন পারবেন দেবেন এবং 80 কোটি মানুষকে বিনা পয়সায় খাদ্যশস্য দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত ভালো কাজ, অস্বীকার করছি না। কিন্তু একটা কথা বলুন, যে 25 লক্ষ কোটি টাকা কর্পোরেটদের লোন মাফ করে দেওয়া হয়েছে, সেই টাকাটা যদি আমাদের মতন গরিব মানুষকে দেওয়া হতো, তাহলে কি এই দারিদ্রতা থাকতো দেশে? আপনি আমাকে প্রমাণ করতে পারবেন সেন্ট্রাল গভর্নমেন্ট সেই লোন মাফ করেছে? হ্যাঁ, ওয়েভ অফ হয়েছে। না 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 না, ওইটা ব্যাড লোনে কনভার্ট হয়। সেটা কংগ্রেস গভর্নমেন্টে সে লোনগুলো ইন্ডাস্ট্রির লোকেদের দেওয়া হয়েছিল, তারা কিন্তু রিকভার করতে পারছিল না, সেটা ব্যাড লোনে কনভার্ট হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট আজ পর্যন্ত 25 লক্ষ কোটি টাকা মাফ করিনি। আমি আপনাকে ক্যামেরার সামনে বলছি, যদি কেউ প্রমাণ দিয়ে দেয়, আমি তার সমস্ত কথা মেনে নেব। আমি একটু আপনাকে বলবো, একটা প্রশ্নের উত্তর দিতে আপনি আমাকে বলেছিলেন যে অর্জুন সিং আমাদের এখানে কি কাজ করেছে তার 5 বছরে, সে কি কাজ করলো। আমার কাছে তথ্য আছে, আমি তো মুখস্থ বলতে পারবো না, তথ্যগুলো দেখে আমাকে একটু বলতে হবে। তা আপনাকে একটা নমুনা আপনাকে দিই, আপনি তথ্যের, যেমন হচ্ছে টিচার ইনচার্জ ব্যারাকপুর এসি মন্ডল হাই স্কুল, সেইখানে তিনি 3.91 লাখ টাকা
দিয়েছেন জেনারেটর কেনার জন্য। না মাস্টারমশাই, এইগুলো আমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাব, আমরা কিন্তু আপনি- অনুষ্ঠানে দেখাবো। আপনি তো প্রশ্ন আমরা করছেন যে নিশ্চয়ই, কি না না, তার কাজের যে আপনি তো মানে আপনি বলছেন যে 25 কোটি টাকায় কত টাকা তিনি খরচ করতে পেরেছেন। তার 25 কোটি টাকার যে কত টাকার খরচ করতে পেরেছেন তার এখানে একটা পুরো হিসেব দেওয়া আছে। আমার এখানে মুখস্থ নেই, আমি তবু একটা বলে দিচ্ছি। আপনি বলুন। 16.14 crore রুপিস তিনি খরচা করেছেন। এইটা এখনো পর্যন্ত আছে, আরো আছে। এটা আচ্ছা, আমার মাত্র- উনি বলছেন যে মানে 16.14 লক্ষ টাকা খরচা করেছেন, 16 ওপর করেছেন, 16 লক্ষ টাকার 16 কোটি টাকা। 16.14 লক্ষ টাকা উনি খরচ করেছেন এমপি ল্যাড থেকে এখনো পর্যন্ত। এই হিসেবটা উনি পাচ্ছেন। 25 কোটির মধ্যে 16 লক্ষ কোটি টাকা, 16 লক্ষ মার্জনা করে 16 কোটি টাকা তিনি খরচা করেছেন। বাকি টাকা নিশ্চয়ই খরচা করতে পারেননি আশা করি। না, করেছেন। আমি ইডি সিবিআই এর ব্যাপারে আসছি। এই হিসেবটা এখনো- আমি আমাদের তৃণমূলের বন্ধু শ্রমিক বললেন যে ইডি সিবিআই ইত্যাদির মাধ্যমে আপনাদের ওয়াশিং মেশিনে ধুয়ে বিজেপিতে গেলে পরিষ্কার হয়ে যাচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, অনেক নাম আছে এরকম। দেখুন, এডিসিবিআই একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টে যে যতগুলো ইনভেস্টিগেশন সবটা কোর্টের দেওয়া রায়ের অনুসারে হচ্ছে। কোনো মোদি সরকার এটা বলেননি তো। আর ইডি এখনও অবধি 1.5 লক্ষ কোটি টাকা রিকভার করেছে, সেটাও তো সত্যি, সেটা তো মিথ্যে না। যে বর্তমান যিনি আমাদের দিল্লি সিএম মুখ্যমন্ত্রী, তিনি একটা হাইকোর্টে অ্যাপিল করেছিলেন, আমাকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছিল। হাইকোর্টের কি বক্তব্য ছিল, কি ইডির কাছে পর্যাপ্ত সবুত আছে, তার জন্যে ওনারা অ্যারেস্ট করেছেন। সেটা একই অপরাধে সঞ্জয় সিংকে একই অপরাধে সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছিল, তাকে বেল দেওয়া হলো। বেলটা পুরোপুরি সশর্তে, এরকম না কি উনি একবারে বাইজ্জত বাড়ি হয়ে গেছেন, সেটা কি আছে সঞ্জয় সিং বলতে পারবেন উনি? তাহলে শুভেন্দু অধিকারী গ্রেফতার হচ্ছেন না কেন? শুভেন্দু অধিকারীকে গ্রেফতার, আরে শুভেন্দু তাকে তো অধিকারীকে টাকা নিতে যখন দেখা গেছে তখন তো ক্যামেরায়। ডাকবেই। না, যে investigation আজকে যেটা চলছে, 10 বছরে একবারও সময় হলো না। 10 বছরে একবারে যখনই ওনাদের ইনভেস্টিগেশনে যখনই কিছু উঠে আসবে ওনারা ডাকবেন। এরকম অজিত তো না পাওয়ার কি অজিত একবারে পাওয়ারকে দেখতে পাচ্ছেন? প্রধানমন্ত্রী কি নাম বাদ গেছে? না বাদ যায়নি। অজিত পাওয়ারকে 4 দিন আগে প্রধানমন্ত্রী নিজে গিয়ে বলে আসলেন যে 70,000 কোটি টাকার দুর্নীতিতে যুক্ত এবং চাক্কি পিসিং, এটা প্রধানমন্ত্রী বললেন। তার 4 দিন পরে অজিত পাওয়ার বিজেপি জয়েন করে এখন বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী। কি বলবেন? উপমুখ্যমন্ত্রী হয়েছেন, ইনভেস্টিগেশন নিজের ইনভেস্টিগেশনের দিকে চলছে, ইনভেস্টিগেশন তো বন্ধ হয়নি। এটা তো ধন্যবাদ। আমরা আর বিতর্কে যেতে পারছি না, তৃণমূল কর্মীদেরও অনেক বক্তব্য ছিল, সবটা নিতে পারছি না। আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ডিবেট শো শেষ করছি। এরপর আমরা চলে যাব বিভিন্ন কেন্দ্রগুলোতে, মানে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলোতে, সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলবো। আমরা দুর্ভাগ্যজনকভাবে এখানে সিপিআইএমের কোনো প্রতিনিধিকে পাইনি। আমন্ত্রণ জানানোর পরে, আমন্ত্রণ নেওয়ার পরেও, স্বীকার করার পরেও তারা পাঠাননি, তাই বামেদের কোনো বক্তব্য আমরা দেখাতে পারলাম না। কিন্তু মানুষের কাছে গিয়ে মানুষের বক্তব্য দেখাবো ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি? আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী, 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 সুন্দরিনী। এখানে ভোটের হাওয়া কোন দিকে? ভোটের হাওয়া যেটা উন্নয়ন, দিদির প্রকল্পের কাজের জন্য উন্নয়ন আমাদের তৃণমূলের দিকেই থাকছে। মানে দিদির উন্নয়ন ভার্সেস মোদির গ্যারান্টি, কোনটা কাজ করবে? মোদির কোনটা গ্যারেন্টি আছে আপনি বলুন না? বলেছিল তো মানে বছরে এত লোকের চাকরি হবে, এত টাকা দেবে, কিছুই তো হলো না। ভোট তো এসে গেল। হ্যাঁ, তো আপনাদের ব্যারাকপুরে ভোটের হাওয়া কোন দিকে? ব্যারাকপুরে যথারীতি সারা বাংলার হাওয়া যেদিকে, ব্যারাকপুরের হাওয়া সেদিকে। না, কোন দিকে? বাংলার হাওয়া সবাই তো বলছে এখানে- তৃণমূল। আরে- না, বিজেপি বলছে 35টা আসন পাবে। কোনটা? হ্যাঁ, বলতে তো সবাই পারে, বলাটা কোনো ব্যাপার না।
কিন্তু চারিদিকে কর্মযোগ বা উন্নয়ন যেদিকে চলছে সাধারণ মানুষ দেখছে সেখানেই রায় দেবে। বলুন আপনি কি মনে করছেন ভোটের হাওয়া কোন দিকে? ভোটের হাওয়া একটাই, বাংলা জুড়ে মানুষ আর ওই সন্ত্রাস বা দুর্নীতিবাজদের কোনোদিনও পছন্দ করবে না, চাইবেও না। তো সারা বাংলায় জোড়া ফুলের ওপরে আস্থা রেখেছে, দিদির ওপরে আস্থা রেখেছে। আর আমাদের ব্যক্তিগত নৈহাটির মানুষ, ব্যারাকপুরের মানুষ, মানে আমাদের ভূমিপুত্র যিনি পার্থভৌমিক, তার ওপরে ভরসা আস্থা রেখেছে। ভোটের হাওয়া আমি মানে ব্যারাকপুর কেন, টোটাল পশ্চিমবঙ্গটা তৃণমূলের দিকেই আছে। কেন মানুষ আর ওই সন্ত্রাসবাদ আর এইসব মানে 19-এ আমরা দেখেছি, ঠিক আছে, 19-এ যে দাঙ্গা মারামারি হানান হয়েছিল, এখানকার মানুষ যথেষ্ট শিক্ষিত, এরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিভাবে ভোট দেবে। আর দিদির উন্নয়নমূলক কাজকে অনেক প্রশংসা করে, সেখানেই তারা ভোট দিয়ে দিদিকে আবার ফুল ম্যান্ডেটে জেতাবে। কাকা হ্যাঁ, বলুন। ভোট তো এসে গেল, হ্যাঁ, হাওয়া কোন দিকে? হাওয়া তো এখন চলছে, পরিস্থিতি যা চলছে এখন কি বলা যাবে, কি কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো দিদি ছাড়া আর কি আছে, দিদি ছাড়া কেউ নেই। তা আছে কি? ব্যারাকপুর বিধানসভা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নৈহাটি। নৈহাটিতে আপনারা দেখতে পাচ্ছেন নৈহাটির বিখ্যাত বড়মার মন্দিরের সামনে আমরা রয়েছি। যখন আমরা শুটিং করছি তখন পয়লা বৈশাখ, অজস্র পুণ্যার্থীর ভিড় এখানে বহু মানুষের সাথে আমরা কথা বললাম এবং যে মানে বিধানসভাগুলো আমরা ঘুরে এলাম তাতে আমাদের যা মনে হয়েছে এখানে পার্থভৌমিক ভালো মার্জিনে জিততে চলেছেন। শুধু পার্থভৌমিকের গলার কাঁটা হয়ে রয়েছে দুটি বিধানসভা, একটি হচ্ছে জগদ্দল, একটি ভাটপাড়া। জগদ্দলেও একটি অঞ্চল অন্তত পার্থভৌমিককে খানিকটা লিড দিতে পারে বলে আমরা মনে করছি, সেটা কাউগাছি 1 এবং কাউগাছি 2তে পার্থভৌমিকের ভরাডুবি ঘটবে পুরো ভাটপাড়া বিধানসভায়। কিন্তু বাকি 5টা বিধানসভায় কিন্তু পার্থভৌমিক অনেক ভোটে এগিয়ে আছেন, এরকম আমরাই মনে করছি এনকে ডিজিটালের তরফ থেকে। মালিক আছে আর কি আছে, উপরে আছে। 3 মাস থেকে তো আমরা বসে আছি মিল থেকে। আচ্ছা, 3 মাস হয়ে গেল মিল থেকে বসে আছি আমরা। মিলে কাজ করতে না? হ্যাঁ, এই পানকুমটি থেকে দুটো ছেলে পড়ালেখা কি করে হবে? ঘরে ভাড়া 1400 টাকা, দোকানে ভাড়া 900 টাকা। সিপিএন করেছি 34 বছর। আচ্ছা, বাকি এইরকম দেশটা ছিল না। অর্ধেক রুটি খাচ্ছিলাম, বাকি ভালো করে ঘুম করছিলাম। এখন পুরো রুটি পাওয়া যাচ্ছে না। ভোটের হাওয়া কোন দিকে এবার? বলতে পারছি না। বলতে পারছেন না? কি মনে হচ্ছে ভোটের হাওয়া কোন দিকে? দিদিকে সাথ। দিদিকে স্যার, আপনি কি বলছেন? বলতে পারছি না। ভোট তো এসে গেল, হাওয়া কোন দিকে বুঝছেন? হাওয়া এখন কোন দিকে বলবো, ও দিদির দিকে। একজন তো জিতবে, কে জিতবে মনে হয়? এটা তো জনতা নির্ণয় করবে স্যার, আপনিও তো জানতা। আমাদের কি করে বলবো স্যার? হাওয়া তো বলা যাচ্ছে না, দুদিকেই মনে হচ্ছে হাওয়া হচ্ছে, আর তো বলাই যাচ্ছে না কোন দিকে কি হবে। দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি? দিদি বেশিরভাগ দেখা যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে দিদি না মোদি? আমি কি করে বলবো স্যার? আর আপনার তো কিছু মনে হয়? হাল্লা তো হয়েছে, গ্যারান্টি। 15 লাখের গ্যারান্টি তো দিয়েছিল, পেয়েছেন টাকা? 15 লাখ টাকার গ্যারান্টি দিয়েছে না। 15 লাখ আমরা সব দিয়েছি নাকি 15 লাখও আমাকে দিবে? আচ্ছা। দিব তারপরে তো দিবে। তাহলে আপনি দেননি? তাহলে আমি দিব তারপর তো 15 লাখ দিব। হচ্ছে দেখা যাক কোন দিকে হাওয়া হচ্ছে। আপনার কি মনে হচ্ছে? কি করে বলবো বলো? মানে এই মুহূর্তে আমরা আছি হুকুমচাঁদ জুট মিলের কাছে। এখানে যারা জুট মিলে কাজ করেন সেই শ্রমিক সম্প্রদায়ের সাথে কথা বললাম। বেশিরভাগই মুখ খুলতে নারাজ। যারাই মুখ খুলছেন তারা বলছেন দিদির উন্নয়নের প্রতি ভরসা তারা রাখছেন, বাকিরা মুখ সেভাবে খুলছেন না। তবে আমরা চেষ্টা করছি যে ব্যারাকপুর লোকসভার সমস্ত আনাচে কানাচে ঘুরে আপনাদের কাছে সঠিক রিপোর্টটা তুলে দেওয়ার। আমরা আরও মানুষের সাথে কথা বলবো, আসুন এগিয়ে যাই অন্য মানুষের দিকে। ভোটের
ভোটের হাওয়া কোন দিকে বলে মনে হচ্ছে? বলতে পারবেন না? এই সম্বন্ধে বলতে পারবো না, আমরা সাধারণ মানুষ করে খাই, না না, ঠিক আছে? মানুষই বলে না না ভোট তো সাধারণ মানুষই দেয়, তবে রুলিং পার্টি যে আছে আশা করি সেই থাকবে, মানে তৃণমূলই থাকবে মনে হয়। আশা করা যায়। দাদা আমাদের ভোট দেওয়া নিয়ে কাজ, হ্যাঁ, আমরা মানে ভোট দেবো। সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হচ্ছে হাওয়া কোন দিকে? এখন 50-50 বলতে পারেন। 50-50। এনকে ডিজিটালের দর্শকেরা জানেন আমরা সাধারণত সমীক্ষা করতে গিয়ে কোনো রাজনৈতিক নেতার সাথে কথা বলি না, কিন্তু কৃষ্ণনগরেও আমরা এক রাজনৈতিক নেতাকে পেয়ে গিয়েছিলাম, আপনারা দেখেছেন তার মনের কথা তিনি ব্যক্ত করেছেন। আজও আমরা পেয়ে গিয়েছি হালিশহর পৌরসভার পৌরপিতা মাননীয় প্রবীর সরকারকে। প্রবীরদা, আপনার সাথে দুটো কথা বলবো। আপনারা তো বলছেন যে পার্থ ভৌমিককে ভোটে জেতাতে হবে, তিনটে কারণ বলুন, কি তিনটে কারণে পার্থ ভৌমিককেই জেতাতে হবে? প্রথম কথা হচ্ছে গিয়ে পার্থ ভৌমিক একজন সজ্জন ব্যক্তি, শিক্ষিত মানুষ, নাট্য কালচারের মানুষ, মানুষের ফেস ভ্যালু তো বলে একটা ব্যাপার আছে, পার্থ ভৌমিক সেই দিক থেকে 100% এগিয়ে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে গিয়ে আমরা যারা রাজনীতি করি তারা তো নিশ্চয়ই একটা আইডিওলজির উপরে রাজনীতি করি। আমার আইডিওলজি শুধু হয় মাত্র টিকিট, এই আইডিওলজি কোথাও আছে কিনা রাজনীতিতে আমার জানা নেই। তৃতীয় হচ্ছে গিয়ে 2019-এর সেই ভয়াবহ দিনের কথা কিন্তু এই অঞ্চলের মানুষ এখনও ভুলে যায়নি, দগদগ করে জ্বলছে তাদের মনে সেই স্মৃতিগুলো। তাই আপনি তিনটে কোশ্চেন করলেন, আমি তিনটেরই খুব ভালো মনে হয় উত্তর দিতে পারলাম আপনাকে। আপনারা তো কথা বলছেন অর্জুন সিং ভোটে জিতে গেলেন, ধরুন আমরা ধরে নিচ্ছি অর্জুন সিং এখান থেকে ভোটে জিতে গেলেন, তিনি যে পরে আবার আপনার দলে ভিড়বেন না কি গ্যারান্টি আছে? এক্স্যাক্টলি তাই, এটা আমাদের কথা না, এটা সাধারণ মানুষের কথা। আজকে অর্জুন সিং, আমি আপনার কথাতেই বলে নিচ্ছি যে অর্জুন সিং জিতলো, কালকে যে আবার দিদির পায়ে ধরে তৃণমূলে প্রবেশ করবে না তার কি গ্যারান্টি আছে? তাই মানুষ তার নিজের ভোট নষ্ট করতে চাইছে না, তারা বেছে নিয়েছে একমাত্র দিদিমণিকে, আর দিদিমণির খুব স্নেহধন্য ব্যক্তি পার্থ ভৌমিক থাকে। আবার যদি অর্জুন সিং ফিরতে চান তৃণমূলে, আপনারা কি সাদরে গ্রহণ করবেন? না দেখুন, এটা তো উপরমহলের ব্যাপার, তবে আমরা তৃণমূল কংগ্রেসের খুব ছোট তলার কর্মীরা ব্যাপারটাকে মেনে নিতে পারছি না। আমরা এতক্ষণ কথা বলছিলাম হালিশহর পুরসভার পুরপিতা মাননীয় প্রবীর সরকারের সাথে। প্রবীর সরকার আমার দীর্ঘদিনের বন্ধু, সেই হিসাবে প্রবীর সরকারের কাছেই আসা। হালিশহরে কাজ করতে আসবো আর প্রবীর সরকারের কাছে আসবো না তা তো হয় না, তাই দর্শকদের সাথে প্রবীর সরকারকে আলাপ করিয়ে দিলাম। পরে একদিন ভোট মিটে গেলে প্রবীর সরকারের একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ আমরা আপনাদেরকে দেখাবো, এই কথা দিয়ে গেলাম। সাধারণ মানুষ মুখ খুলুন বা না খুলুন, 7টা বিধানসভা ঘুরে আমাদের যা মনে হয়েছে তাতে দেখা গেছে একমাত্র ভাটপাড়া এবং জগদ্দলের একটা অংশ ছাড়া সমস্ত জায়গায় কিন্তু ভারতীয় জনতা পার্টির ভরাডুবি হতে চলেছে। দেখা যাক 4 জুন রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টে আমরা কি ফল দেখতে পাবো সেদিনকেই জানতে পারবো। তবে আমাদের প্রেডিকশন অনুযায়ী বা আমাদের সমীক্ষা অনুযায়ী এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে ব্যারাকপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো পথে প্রান্তরে প্রবীরের সাথে। নমস্কার।